ওকে, সো আমরা এই কনভারসেশনটা সলভ করছি। এখন এইখানে যে বাক্যটা দেওয়া আছে যে গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, এটা কোন টেন্সে লেখা আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? মানে এর সেন্টেন্স গুলো দেখতে কেমন, বাংলায় কোন ধরনের সেন্টেন্স গুলো দেখলে বুঝবো যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। যদি বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, গিয়েছিলাম, সে ভাত খেয়েছিল, তারা বাড়ি এসেছিল, তুমি বই পড়েছিলে, সে কাজটা করেছিল, আমি গতকাল এসেছিলাম, অর্থাৎ একটা কাজ সম্পন্ন হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন আর বর্তমানে নেই, এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। এবং এই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। একটা ভার্বের আমাদের টোটাল কয়টা ফর্ম থাকে? টোটাল 5টা ফর্ম থাকে, কিন্তু 3টা না। V1, V2, V3। প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল V4, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল V5, এটাকে বলা হয় থার্ড পারসন ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে V5টা বসে। প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম থাকে। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, এখানে ভার্ব কোনটা? এই গিয়েছিলাম বা শেষে থাকে, বাট ইংরেজিতে ভার্ব সাবজেক্টের পরে থাকে। আর এই গতকাল শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব একটা সেন্টেন্সের শুরুতেও বসানো যায়, শেষেও বসানো যায়, মাঝেও বসানো যায়, যে কোনো জায়গায় অ্যাডভার্ব ইউজ করা যায়, এটা কোনো মেজর প্রবলেম ক্রিয়েট করে না। তাহলে যাওয়া ইংরেজি হচ্ছে গো। এই গো ভার্বটার V2 হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট গন। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটার ইংলিশটা আমার এরকম হচ্ছে যে আই ওয়েন্ট টু ইয়োর হোম ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু ইয়োর হোম ইয়েস্টারডে। এই যে বাক্যটা লিখলাম, এটা কোন টেন্স আবারও বোঝেন? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই ধরনের কিছু সেন্টেন্স আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, পাস্ট ইনডিফিনিট টেন্স রিলেটেড সেন্টেন্স, যেমন আমি যদি বলি সে একটা ছবি এঁকেছিল, ইংলিশটা আমার কি হতে পারে? আমি সেন্টেন্স গুলো বলবো, আপনারা আমার সঙ্গে একটু রিপিট করবেন, ইংলিশটা বলবেন। তাহলে সে একটা ছবি এঁকেছিল, আমার ইংলিশটা কি হতে পারে? কে বলতে পারবেন বলেন? সে একটা ছবি এঁকেছিল। হি ড্র না, হি ড্রিউ আ পিকচার। ড্র এর পাস্ট ফর্ম কি? ড্রিউ আ পিকচার। তাহলে সে গাড়ি চালিয়েছিল, কি হবে? সে গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ আ কার। যদি বলি সে গাড়িটা চালিয়েছিল, তাহলে সে গাড়িটা চালিয়েছিল, হি ড্রোভ দা কার। কিন্তু যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। ঠিক আছে, ওকে। আমি গতকাল তোমার বাসায় এসেছিলাম, কি হবে? আমি গতকাল তোমার বাসায় এসেছিলাম। নো, আই কেম। কামের পাস্ট ফর্ম কি? কেম। আসা ইংরেজি গো না, কাম। ইয়েস, আই কেম টু ইয়োর হোম। আই কেম টু ইয়োর হোম ইয়েস্টারডে। ইয়েস্টারডে, আমি গতকাল তোমার বাসায় এসেছিলাম। তাহলে সে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল। সে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল, কি হবে? সে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল। আমি ইংরেজিতে কথা বলেছিলাম। আমি ইংরেজিতে কথা বলেছিলাম। I spoke in English. I spoke in English. Speak এর past form হচ্ছে spoke. I spoke in English. Okay. এখন এই যে বাক্যগুলো আমি লিখলাম, এই বাক্যগুলো শুধু আমার এই জায়গায় রাখলে হবে না। এই প্রত্যেকটা বাক্য পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স কিভাবে বুঝতেছি? সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, কামের পাস্ট ফর্ম কেম, সেন্ডের পাস্ট ফর্ম সেন্ট, স্পিকের পাস্ট ফর্ম স্পোক। হ্যাঁ, করেছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, এরকম বোঝায়। এখন শুধু এইরকম সেন্টেন্স করে রাখলে হবে না, একটা সেন্টেন্সকে আমার নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা শিখতে হবে। যেমন
এর পরের সেন্টেন্সটা বলছে কিন্তু তোমাকে তো পেলাম না। বলছে আমি তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু তোমাকে তো পেলাম না, অর্থাৎ এটা একটা নেগেটিভ সেন্টেন্স। পাওয়া ইংরেজি কি? গেট মানে পাওয়া, হ্যাভ মানে পাওয়া, পাওয়া অর্থ। হ্যাঁ, এখন আপনি এই জায়গাটাতে বলতে পারেন, অথবা আপনি ফাইন্ড ভার্বের ব্যবহার করতে পারেন। ফাইন্ড মানে খোঁজা, আমি তোমাকে খুঁজেছিলাম কিন্তু খুঁজে পাইনি। হ্যাঁ, ফাইন্ড, FIND। অর্থাৎ আপনি এখানে এটা বলতে পারেন, আই ডিডেন্ট ফাইন্ড ইউ, আই ডিডেন্ট গেট ইউ, আই ডিডেন্ট হ্যাভ ইউ। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে ডিডের ব্যবহার করতে হবে এবং মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে। আবার আপনি যদি ইন্টারোগেটিভ করতে চান তখনও ডিডের ব্যবহার করতে হবে, যেমন গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে। আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচারটা হচ্ছে আমার আগে অক্সিলারি ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে, প্লাস সাবজেক্ট, প্লাস আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আর যদি কোনো WH ওয়ার্ড থাকে তাহলে তার আগে এখানে, অর্থাৎ অক্সিলারি ভার্বের আগে WH ওয়ার্ড ইউজ করতে হয়। অর্থাৎ এটা হচ্ছে আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরির স্ট্রাকচার। WH ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ এই জায়গাটা গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে, কোথায় ইংরেজি কি? আগে WH ওয়ার্ডটা বসাতে হবে, হোয়ার। এবার ডিড, ইউ। এখানে কিন্তু ওয়েন্ট হবে না, ওয়েন্টটা শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হবে, হ্যাঁ বোধক সেন্টেন্সে। নেগেটিভ বা ইন্টারোগেটিভে আমার মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে। সো ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি? গো। সো হোয়ার ডিড ইউ গো ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে। অর্থাৎ এই যে ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সো গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে, ওয়ার ডিড ইউ গো ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে। ওয়ার ডিড ইউ গো 5 বার পড়েন, দেখবেন পারবেন। প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে কখনোই ডেভেলপ করা যায় না। ওয়ার ডিড ইউ গো ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, ওয়ার ডিড ইউ গো ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে। মানে কি? ওয়ার ডিড ইউ গো ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে। তাহলে আমি নেগেটিভ যখন করব, আমার সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করব, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে। তাহলে এগুলো যদি আপনি নেগেটিভ করেন, দেখেন হি ড্রিউ এ পিকচার, এর নেগেটিভটা হচ্ছে হি ডিডেন্ট ড্র এ পিকচার। ড্র কিন্তু ডিডেন্ট ড্র এ পিকচার। আবার আমি যদি বলি সে কি ছবি এঁকেছিল, তাহলে কি হবে? আপনারা কথা বলেন, ডিড হি ড্র এ পিকচার? Did he draw a picture? রাইট। তাহলে সে গাড়ি চালায়নি, ইংলিশ কি হবে? সে গাড়ি চালায়নি, হি ডিডেন্ট ড্রাইভ এ কার। তাহলে সে কি গাড়ি চালিয়েছিল? সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ এ কার। ওকে, তাহলে আমি তোমার বাড়ি আসিনি, আমি তোমার বাড়ি আসিনি, তাহলে কি হবে? আই ডিডেন্ট কাম টু ইয়োর হোম। হ্যাঁ, সে চিঠি সে চিঠি পাঠায়নি, তাহলে হি ডিডেন্ট সেন্ড মি আ লেটার। অথবা সে কি আমাকে চিঠি পাঠিয়েছিল? ডিড হি সেন্ড মি আ লেটার। আমি ইংরেজি বলিনি, আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলেছিলাম? ডিড আই স্পিক ইন ইংলিশ? তাহলে এবার বলছি মিনা, 21শে বইমেলায় গিয়েছিলাম, তাহলে ইংলিশটা হবে আই ওয়েন্ট টু 21শে বইমেলা। এবার বলছে সত্যি, রিয়েলি, তুমি কি সেখানে একা গিয়েছিলে? তাহলে ইংলিশটা কি হবে? যে Did you did you go there? Did you go there alone? Alone? তুমি কি সেখানে একা গিয়েছিলে? জাস্ট খুবই ইজি। Did you go there alone? তাহলে কোশ্চেন যখন আমি করব, পাস্ট টেন্সে কথা বলছি কিন্তু এখানে সম্পূর্ণ কনভারসেশনটা পাস্ট টেন্স রিলেটেড। কোশ্চেন যখন আমি করব বা নেগেটিভ যখন আমি করব, ডিডের ব্যবহার করব। ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন এটা আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট উইথ মাই ইল্ডার ব্রাদার। আই ওয়েন্ট উইথ মাই ইল্ডার ব্রাদার। বলছে কেমন লাগলো মেলা। দেখেন এই জিনিসটা কেমন জানেন? কেমন লাগলো মেলা, অর্থাৎ এটাকে একদম সবগুলো বাক্য অ্যাকচুয়াল যেটা বাংলাতে আছে সেটারই যে ইংলিশ করতে হবে এরকম না, সেন্সটা বুঝে নিজের মতো করে লিখতে হয়, তাহলে বেশি ভালো শোনায়। কারণ বাংলায় লেটার 50টা,
39টা ব্যঞ্জন বর্ণ, 11টা স্বরবর্ণ, ইংরেজিতে 26টা। ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ আ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভাব, আবেগ, গাম্ভীর্য, হাসি ঠাট্টা কম, অর্থাৎ শব্দ কম, বাক্য কম। বাংলায় সেটা বেশি। বাংলা ইজ আ ভেরি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো এটা আপনাকে বুঝতে হবে। আমার যেটাই বাংলা আছে সব বাংলারই যে ইংলিশ আছে বা হবে এরকম না। যেমন কেমন আর একটা কথাকে বিভিন্ন ওয়েতে প্রাফেস করা যায়, বিভিন্ন ভাবে প্রাফেস করা যায়। ঠিক আছে? তো কেমন লাগলো মেলা, তাহলে এখানে আপনি এটা বলতে পারেন, হাউ ওয়াজ দ্য ফেয়ার। হাউ ওয়াজ দ্য ফেয়ার অর্থাৎ মেলাটা কেমন ছিল। আবার আপনি এটাকে এইভাবেও বলতে পারেন, আপনার কিন্তু মিনিং এর চেঞ্জ হচ্ছে না। দেখেন, হাউ ডিড ইউ এনজয়, হাউ ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, হাউ ডিড ইউ এনজয় দ্য ফেয়ার। আবার আপনি এটাকে এভাবেও বলতে পারেন, হাউ হাউ ডিড ইউ PEND স্পেন্ড দ্য ফেয়ার অর্থাৎ মেলাটা তুমি কিভাবে কাটিয়েছিলে, কেমন লেগেছিল। হ্যাঁ, হাউ ডিড ইউ এনজয় দ্য, সেখানে তুমি মেলাটাকে কতটা উপভোগ করেছিলে। হ্যাঁ, হাউ ওয়াজ দ্য ফেয়ার, মেলাটা কেমন ছিল। তাহলে কেমন লাগলো মেলা, এই কথাটা আমি দেখেন এই যে 3টা সেন্টেন্স লিখছি, আমার কি কোনোটা ভুল হবে? হবে না। একটা কথাকে বিভিন্ন ওয়েতে প্রাফেস করা যায়। আমার কথাটা কি বুঝতে পারছেন? পাস্ট টেন্সটা ক্লিয়ার হয়েছে? পাস্ট টেন্সের যে সেন্টেন্স গুলোর কথা বলছি এইটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন বলছে এছাড়া আরো আপনার ব্রেনে অনেক কিছু আসতে পারে, অনেক আইডিয়া আসতে পারে, শুধু টাইমটা বুঝে কথা বলতে হবে। বলছে অনেক ভিড়ের সাথে একটা দারুণ আয়োজন ছিল। তাহলে ইট ওয়াজ, এখানে ছিল, দেখেন ওয়াজ ওয়ার্ডের ব্যবহারটা কোথায় হয় আমরা এটা অনেকে বুঝি না। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার অনুযায়ী ওয়াজ ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, ওয়াজ ওয়ার এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। এবং এই জায়গাটা আপনারা জানেন যে অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, এইটা বোঝার জন্য, এটা মেনশন করার জন্য ওয়াজ এর ব্যবহার হয়। যেমন আমি গাড়ি চালাচ্ছিলাম, আই ওয়াজ ড্রাইভিং আ কার। সে ছবি আঁকিতেছিল, হি ওয়াজ ড্রয়িং আ পিকচার। আমি ক্লাস নিচ্ছিলাম, আই ওয়াজ টেকিং ক্লাস। আমি একটা চিঠি লিখছিলাম, মানে লিখেছিলাম বলছি না, লিখিতেছিলাম, আই ওয়াজ রাইটিং আ লেটার। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব ওয়াজ। এখানে এদের পর আরেকটা মেইন ভার্ব আছে, তার সঙ্গে আইএনজি বসে। কিন্তু এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন যে ভিড়ের সাথে একটা দারুণ আয়োজন ছিল, এইখানে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং ওয়াজ ওয়্যার পাস্ট ইনডিফিনিট টেন্সেও ব্যবহৃত হয় মেইন ভার্ব হিসেবে। এটাকে বলা হয় বি ভার্ব। অ্যাম ইজ আর প্রেজেন্ট ফর্ম বি এর, বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। অর্থাৎ প্রত্যেকটা ভার্বের ফর্ম থাকে। তো ওয়াজ ছাড়া যদি আর কোনো ভার্ব না থাকে একটা বাক্যের ভিতর, ওয়াজটাই যদি মেইন ভার্ব হয়, সেটা তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে? তাহলে কি বলছে, অনেক ভিড়ের সাথে একটা দারুণ আয়োজন ছিল। তাহলে ইট ওয়াজ আ বিউটিফুল, ইট ওয়াজ আ বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট, ইট ওয়াজ আ বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট উইথ লট অফ ক্রাউড। কি বললাম? ইট ওয়াজ আ বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট উইথ লট অফ ক্রাউড। বলছে কয়টা দোকান ছিল, কয়টা দোকান ছিল। দেখেন এই যে বাংলাটা, এই এই বাংলারই কি আপনি ইংলিশ করলে কথাটা কি ভালো শোনাবে? আমি যদি বলি যে হাউ মাস শপ অস, এরকম বললে কি ভালো শোনাবে? কয়টা দোকান ছিল, এটার ইংলিশ জাস্ট এতটুকুই হয়, হাউ মাস, মানে কতগুলো, শপ অস বা হাউ মেনি, মেনি বলবেন এখানে যেহেতু এটা কাউন্টেবল। সো হাউ মেনি শপ অস, কিন্তু এটা বলা যাবে না। এখানে কিন্তু আপনার দেয়ারের ব্যবহার করতে হবে কোনো একটা জায়গায়, কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য দেয়ার এর ব্যবহারটা হয়। অর্থাৎ এটাকে এইভাবে বলতে হবে, হাউ মেনি শপস ওয়ার দেয়ার, ওয়ার দেয়ার, হাউ মেনি শপস ওয়ার
দেয়ার, সেখানে কয়টা দোকান দোকান ছিল। এখানেও আপনি বলবেন যে দেয়ার ওয়ার অ্যারাউন্ড 300 শপস, দেয়ার ওয়ার অ্যারাউন্ড বা নিয়ারলি বা অ্যাবাউট 300 শপস। প্রায় বলতে আমরা কি কি ভার্বের মানে কোন ওয়ার্ড গুলো ব্যবহার করতে পারি? প্রেপোজিশন আর কি। অ্যারাউন্ড, অ্যাবাউট, নিয়ারলি, এই ধরনের কিছু ওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারেন। মোস্ট প্রবাবলি, হ্যাঁ, দেয়ার ওয়ার মোস্ট প্রবাবলি 300 শপস, এটাও বলা যায়। এবার বলছি দেখেন, কোন বই কিনেছো কি? দেখেন এই যে বাক্যটা, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। কোন একটা কাজ অতীতে হয়ে গেছে, তার ফল বা রিয়েকশনটা এখনো আছে, এইটা মেনশন করার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল V3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ। এটা এই যে এর আগের যে সেন্টেন্সটাকে আপনাদেরকে আমি দেখালাম, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সের সঙ্গে অনেক সময় ক্র্যাশ হয়, সংঘর্ষ হয়। কিভাবে এটা হয়? মূলত এটা অতীতের কাজ, হ্যাভাস প্লাস V3, আর এই সাবজেক্ট প্লাস V2 মানে পাস্ট ইনডিফিনিট যেটা, এটা অতীতের কাজ। বাট পার্থক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলোতে বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, অর্থাৎ কাজটা সম্পন্ন হয়ে গেছে, তার কোনো ফল বা তার কোনো রিয়েকশন আর থাকে না, কোনো ফল বা রিয়েকশন আর থাকে না। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, পড়েছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম, থেকেছিলাম, লিখেছিলাম, পড়েছিলাম। বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে স থাকে, স, অর্থাৎ কাজটা হয়ে গেছে ঠিক আছে, কিন্তু খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি সম্পন্ন হয়েছে, বা তার একটা রেশ, তার একটা ফলাফল, তার একটা কি বলবো, মানে এই বিষয়গুলো এখনো আছে। হ্যাঁ, খুব বেশি আগে কাজটা শেষ হয়নি, কমপ্লিট হয়নি, একটা ফলাফল, একটা রেশ এখনো আছে। এটাকে মেনশন করার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। সো এখানে ডিড ইউ বাই এনি বুক এটা বলা যাবে না, এখানে হ্যাভ এর ব্যবহার করতে হবে। তাহলে কোনো বই কিনেছো কি, কি হবে? হ্যাভ ইউ বট। হ্যাভ এর ব্যবহার করলে বাই মানে কেনা এর পাস্ট পার্টিসিপল, বট, হ্যাভ ইউ বট এনি বুক? কোনো বই কিনেছো কি, হ্যাভ ইউ বট এনি বুক? বলছে হ্যাঁ, আমি দুটি গল্পের বই, দুটি কল্পবিজ্ঞান এবং একটি উপন্যাস কিনেছি। তাহলে এখানেও আপনার হ্যাভ এর ব্যবহার করতে হবে। আই হ্যাভ বট, আই হ্যাভ বট কি, টু স্টোরি বুকস, টু সায়েন্স ফিকশন অ্যান্ড আ নভেল, অ্যান্ড আ নভেল। ঠিক আছে, কি বলছি? আই হ্যাভ বট টু স্টোরি বুকস, টু সায়েন্স ফিকশন অ্যান্ড আ নভেল। সো হ্যাভ প্লাস V3, এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বাংলা ডেফিনেশনটা কেমন? আমি কোন একটা কাজ করেছি, গিয়েছি, হয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এসেছে, পড়েছে, লিখেছে। এখানে এরপরে যতগুলো সেন্টেন্স সবগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তাহলে আমি যদি আপনাদের বলি, আপনারা নিজে একটু আমার সঙ্গে বলার চেষ্টা করেন যে, আমি যদি আপনাদেরকে এইভাবে বলি যে আহ আমি একটা চিঠি লিখেছি, এই বাক্যটার ইংলিশ কি হবে? আমি একটা চিঠি লিখেছি, কি হবে ইংলিশটা? I have written a letter. I have written a letter.
I have written a letter. I have written a letter. বাংলা অর্থ কি? আমি একটা চিঠি লিখেছি। এখন আমি যদি কোশ্চেন করি, তুমি কি একটা চিঠি লিখেছো? তুমি কি একটা চিঠি লিখেছো? রাইটেন না, রিটেন, উচ্চারণটা হবে রিটেন। ঠিক আছে, রিটেন। হ্যাঁ, তাহলে হ্যাভ ইউ রিটেন আ লেটার? তুমি কি একটা চিঠি লিখেছো? তাহলে আমার কোশ্চেন করলে ডাব্লিউএইচ অরটা আগে আসবে। আবার আপনি যদি নেগেটিভ করেন যে আমি চিঠি লিখিনি, আই হ্যাভেন, আই হ্যাভ নট রিটেন আ লেটার। এখানে আপনার মনে রাখতে হবে পাস্ট টেন্সের মতো না কিন্তু এটা। পাস্ট ইনডিফিনিট টেন্সে বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে স থাকে, করেছি, গিয়েছি, থেকেছি। হ্যাঁ, এরকম একটা ইয়ে থাকে, সেন্স থাকে, কাজটা হয়ে গেছে, তার একটা ফলাফল, তার একটা রিয়েকশন এখনো আছে, এই বিষয়টা এখানে থাকে। তো মেইন ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপলটা বসাতে হবে, এটা মনে রাখবেন, মানে V3। অর্থাৎ আমি একটা ছবি এঁকেছি, আই হ্যাভ ড্রন আ পিকচার, ড্রন আ পিকচার। আমি একটা ছবি এঁকেছি, ড্র, ড্রিউ, ড্রন। তাহলে আমি যদি বলি আমরা গাড়ি চালিয়েছি, উই হ্যাভ ড্রিভেন আ কার। আমরা ইংরেজিতে কথা বলেছি, উই হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, স্পিক, স্পোক, স্পোকেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। এই বিষয়গুলো আপনাদেরকে আগে বুঝতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন একটা কাজ করা হয়েছে, কেউ কিছু করেছে। বলছে কোন লেখক বা কবির সঙ্গে দেখা হয়েছে, মানে তুমি কি কোনো লেখক বা কনভারসেশন বা কমিউনিকেশন, ইংলিশে যখন স্পিকিং করবেন, কথা বলবেন, সবসময় অ্যাক্টিভ রেখে কথা বলবেন, প্যাসিভে না। কারণ রিটেন ইংলিশ প্যাসিভে হতে পারে, বিভিন্ন এসে, প্যারাগ্রাফ, কম্পোজিশন, কিন্তু স্পিকিং, স্পোকেন, কনভারসেশন, এই ধরনের সেন্টেন্স গুলো সবসময় অ্যাক্টিভে রেখে বলবেন। তো কোনো লেখক বা কবির সঙ্গে দেখা হয়েছে, এটা এইভাবে না ভেবে আপনি এইভাবে ভাবেন যে কোনো লেখক বা কবির সাথে কি দেখা করেছো। তাহলে ইংলিশটা কি হবে? হ্যাভ ইউ, হ্যাভ ইউ মেট, M-E-E-T, মিট এর পাস্ট ফর্ম MET, মেট, পাস্ট পার্টিসিপল ফর্মটাও এই। সো হ্যাভ ইউ মেট এনি রাইটার অর পোয়েট? কোনো লেখক অথবা কবির সাথে দেখা করেছে? বলছে হ্যাঁ, আমি ভাগ্যবান, আই এম লাকি দ্যাট আমি আমার প্রিয় লেখক জাফর ইকবালের সাথে দেখা করেছি। আই হ্যাভ মেট উইথ মাই ফেভারিট রাইটার মিস্টার জাফর ইকবাল। বলছে খুব ভালো, তুমি কি মেলা উপভোগ করেছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ এনজয়, ENJOY, কিন্তু আমার মনে রাখতে হবে V3 এখানে, আর এখানে কিন্তু হ্যাভ। সো হ্যাভ ইউ এনজয়েড দ্য ফেয়ার, হ্যাভ ইউ এনজয়েড দ্য ফেয়ার, তুমি কি মেলা উপভোগ করেছো? হ্যাভ ইউ এনজয়েড দ্য ফেয়ার, বলছে অবশ্যই, আমি সত্যি এটি উপভোগ করেছি। এই যে সত্যি, এটা কি একটা অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে আই রিয়েলি, অথবা রিয়েলি আই, অথবা আই এনজয়েড দিস ফেয়ার রিয়েলি, এই অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসানো যায়। সো ইউ ক্যান সে দ্যাট আই রিয়েলি এনজয়েড দিস ফেয়ার অ্যান্ড আশা করি সময় পেলে তুমিও মেলাটি পরিদর্শন করবে। এটা কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ভবিষ্যতে কোন একটা কাজ হবে, কেউ কোনো কিছু করবে, অর্থাৎ সময় পেলে তুমিও মেলাটি পরিদর্শন করবে। আই হোপ, ইফ ইউ গেট টাইম, ইফ ইউ হ্যাভ টাইম, হ্যাভ অথবা গেট, যদি তুমি সময় পাও, যদি তোমার সময় হয়, ইউ উইল ভিজিট দ্য ফেয়ার। ইউ, দেখেন, আই হোপ, ইফ ইউ গেট টাইম, ইউ উইল ভিজিট দ্য ফেয়ার। অর্থাৎ তুমিও মেলাটা পরিদর্শন করবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, আই এবং উই, তাহলে শ্যালটাকে বসানো যায়, বাট ইউ, হি, শি, দে, বাকি সব জায়গায় উইলের ব্যবহার করতে হয়, শ্যালকে ইউজ করা যায় না। কিন্তু আই এবং উই এর সাথেও উইলের ব্যবহার করা যায়। অর্থাৎ উইল, এটা যে কোনো পার্সনের সঙ্গে এটাকে ইউজ করা যায়, বাট শ্যালকে শুধুমাত্র ফার্স্ট পারসন সাবজেক্টের সঙ্গে ইউজ করতে হয়।
এদের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, একদম মানে বেস ফর্মটা। এটা বসলে আমার ডেফিনেশনটা কি, ব বা বেন থাকে বাংলা ক্রিয়াপদ, অর্থাৎ পসিবিলিটি, প্রবাবিলিটি, ভবিষ্যতে কোনো একটা কাজ হবে, কেউ কোনো কাজ করবে, এইটা বোঝায় ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে আমি যদি বলি আমি একটা গাড়ি চালাবো, আই উইল ড্রাইভ আ কার, বোঝার চেষ্টা করেন। আই উইল ড্রাইভ, আমি গাড়ি চালাবো, আই উইল ড্রাইভ আ কার। সে বই পড়বে, হি উইল রিড বুক। তারা বাজারে যাবে, দে উইল গো টু মার্কেট। আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল স্পিক ইন ইংলিশ, আই উইল স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো। তুমি আমাদের বাড়িতে আসবে আগামীকাল, ইউ উইল কাম টু আওয়ার হোম টুমরো, ইউ উইল কাম টু আওয়ার হোম টুমরো। তুমি আগামীকাল আমাদের বাড়িতে আসবে, ইউ উইল কাম টু আওয়ার হোম টুমরো। সে একটা চিঠি লিখবে, হি উইল রাইট আ লেটার। তোমরা ছবি আঁকবে, ইউ উইল ড্র এ পিকচার। আমি যদি ইন্ট্রোগেটিভ করি, যে তোমরা কি ছবি আঁকবে, তোমরা কি একটা ছবি আঁকবে, উইল ইউ ড্র এ পিকচার, উইল ইউ ড্র এ পিকচার। তোমরা কি ছবি আঁকবে না, ওয়ন্ট ইউ ড্র এ পিকচার। তোমরা কেন ছবি আঁকবে, হোয়াই উইল ইউ ড্র এ পিকচার। তাহলে এই যে টোটাল যে কনভারসেশনটা দেখালাম, বা এই যে কনভারসেশনের কথা বললাম, বা এই রিলেটেড টেন্সের যে স্ট্রাকচার গুলো, এরপর থেকে এই ধরনের বাংলা বাক্য দেখলে আইডেন্টিফাই করতে পারবেন তো, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। ইনশাআল্লাহ পারবো। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এই তিনটা টেন্স তো আমি ক্লিয়ার করতে পারলাম। কোনো কনফিউশন আছে? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, তিনটা টেন্স ভালোভাবে দেখালাম। রেকর্ড ক্লাসটা পারলে আরেকবার দেখে নিবেন। আমরা আরেকটা কনভারসেশনে আসি। ওকে, এইখানে যে কনভারসেশনটা আছে দেখেন, আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। বলছে, আচ্ছা ভালো আছি, ভালো আছো, এইখান থেকে, তুমি কি গতকাল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রিকেট ম্যাচটি উপভোগ করেছো। এটা আমাদের কোন টেন্সের ভিতরে আছে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, গুড। বলছে অবশ্যই, এই প্রথম নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ, এটা কোন টেন্স? এটা তো স্যার এটাও প্রেজেন্ট পারফেক্ট, অথবা এই নেগেটিভ সেন্টেন্স গুলো পাস্ট ইনডিফিনিটেও হয়। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট। যেমন আমি যদি বলি সে ভাত খেয়েছে, কথাটা বুঝবেন, আমার কথাগুলো আগে শুনবেন। সে ভাত খেয়েছে, ইংরেজিটা হচ্ছে হি হ্যাজ ইটেন রাইস। আর আমি যদি বলি সে ভাত খেয়েছিল, ইংরেজিটা হচ্ছে হি এট রাইস। কি বললাম বলেন তো, দুইটা বাক্য। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। সে ভাত খেয়েছিল, হি এট রাইস। কিন্তু আমি যদি বলি সে ভাত খায়নি, সে ভাত খেয়েছে, এটার নেগেটিভ বাক্য সে ভাত খায়নি। সে ভাত খেয়েছিল, এটারও নেগেটিভ বাক্য কিন্তু সে ভাত খায়নি। অর্থাৎ সে ভাত খায়নি, হি হ্যাভ নট, সরি হি হ্যাজ নট ইটেন রাইস, অথবা হি ডিড নট ইট রাইস। সে ভাত খায়নি, হি হ্যাজ নট ইটেন রাইস, অথবা হি ডিডেন্ট ইট রাইস। সে ভাত খায় না, হি ডাজেন্ট ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সে ভাত খায় না। সে ভাত খায়নি, পাস্ট ইনডিফিনিট টেন্স, হি ডিডেন্ট ইট রাইস। সে ভাত খাবে না, ফিউচার ইনডিফিনিট টেন্স, হি ওন্ট মানে হি উইল নট ইট রাইস। কিন্তু সে ভাত খায়নি, এটাকে প্রেজেন্ট পারফেক্টেও বলতে হবে, বলা যায়। হি হ্যাজ নট ইটেন রাইস এর মানেও সে ভাত খায়নি। পাস্ট পারফেক্টও সেম, হি হ্যাড নট ইটেন রাইসও বলেন, তার মানেও সে ভাত খায়নি। পাস্ট ইনডিফিনিটও তাই, হি হি ডিডেন্ট মানে ডিডেন্ট ইট রাইস যদি বলেন,
এর মানেও সে ভাত খায়নি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স গুলো বাংলা মিনিং সেম হয়, একই হয়। বাট আমি বুঝবো কিভাবে? আমার এখানে হ্যাজ নট ইটেন বসাবো না ডিডেন্ট ইট বসাবো? আমার দেখতে হবে আগের সেন্টেন্সটা কোন টেন্সে আছে, আমার বাকি সেন্টেন্স গুলো কোন টাইম মেনটেন করে বলছে, সেটার উপর ডিপেন্ড করে আমি ইংলিশটা লিখবো। প্রেজেন্ট পারফেক্টে না পাস্ট ইনডিফিনিটে না পাস্ট পারফেক্টে, সেটা বাকি সেন্টেন্স গুলোকে দেখে সেই অনুযায়ী আমি লিখবো। বুঝতে পারছেন কথাটা? যে আমার ওই প্যারাগ্রাফ ওই কনভারসেশনের টাইমিংটা কেমন, সেটা বুঝে আমাকে এটা লিখতে হবে। তাহলে এই প্রথম নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। আচ্ছা, বলছে আমি খুব খুশি যে আমি স্টেডিয়ামে ম্যাচটা উপভোগ করেছি, তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলছে ম্যাচ সম্পর্কে তোমার ধারণা কি বা তোমার মতামত কি। দেখেন এই যে বাক্যটা, এগুলো আপনারা পারবেন, কথা বোঝেন। বলছে তুমি কি গতকাল বাংলাদেশ ও ক্রিকেট নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যাচটি উপভোগ করেছো? হ্যাভ ইউ এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড, বিটুইন মানে মধ্যকার, হ্যাঁ, বাংলাদেশ অ্যান্ড নিউজিল্যান্ড। এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিচ্ছি, ঠিক আছে, কিন্তু দেখেন আপনি যদি সত্যিকার অর্থে টেন্স মেনটেন করতে চান, এই জায়গাটাতে এই যে গতকাল কথাটা লেখা আছে না, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এই অতীতের কোনো কথা যখন আপনি মেনশন করবেন, সেই জায়গাটাতে যদি সার্টেন কোনো টাইমকে মেনশন করা থাকে, তখন প্রেজেন্ট পারফেক্টে না হয়ে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। এটা ফর্মালি গ্রামারে হয়, বাট স্পোকেন ইংলিশে বা স্পিকিং পারপাসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বললে এটা ভুল না। কিন্তু যদি শুধু এতটুকু থাকতো যে তুমি কি বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ক্রিকেট ম্যাচটি উপভোগ করেছো, তাহলে কোনোভাবে পাস্ট টেন্স লেখার সুযোগ ছিল না। এটাই বলতে হবে যে হ্যাভ ইউ এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ এন্ড নিউজিল্যান্ড। কিন্তু এই যে গতকাল শব্দটা আছে, এর জন্য এখানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে ফর্মালিটি মেনটেন করতে গেলে বা অ্যাকচুয়াল টেন্সটা মেনটেন করতে গেলে। যে ডিড ইউ এনজয়, তখন আর এনজয়েড না, ডিড ইউ এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড নিউজিল্যান্ড ইয়েস্টারডে? Did you enjoy the cricket match between বাংলাদেশ and নিউজিল্যান্ড yesterday? বলছে এই প্রথম নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ হ্যাজ ডিফিটেড, হারানো ইংরেজি কি? পরাজিত করা। বাংলাদেশ হ্যাজ ডিফিটেড নিউজিল্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম, ফর দ্য ফার্স্ট টাইম। বাংলাদেশ হ্যাজ ডিফিটেড নিউজিল্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি, দ্যাট I enjoyed this match at the stadium, in the stadium. At stadium বলা যায়, বাট যদি দা এর ব্যবহার করেন তাহলে ইন এর ব্যবহার করতে হবে। অর্থাৎ I am very happy that I enjoyed the match at stadium. I enjoyed the match in the stadium. At stadium বলবেন, এটা বেশি বেটার। ম্যাচ সম্পর্কে তোমার ধারণা বা মতামত কি? ম্যাচ সম্পর্কে তোমার ধারণা কি, এটা কিন্তু জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্স। সো বি ভার্বের সেন্টেন্স, বাংলা বাক্য দুই ভাবে হয়, একটা হচ্ছে ভার্ব যুক্ত, ভার্ব বিহীন। বাট ইংলিশ অবশ্যই ভার্ব বসাতে হবে। উইদাউট ভার্ব ইউ উইল নট বি এবল টু মেক any kinds of English sentences. For making any kinds of English sentence, you have to use verb. তো যে সমস্ত বাংলা সেন্টেন্সে ভার্ব দেখবেন না, দেখেন ম্যাচটি, দ্য ম্যাচ, সম্পর্ক, অ্যাবাউট, তোমার, ইয়োর, ধারণা, অপিনিয়ন, কথাটা বোঝেন, কি, হট, তাহলে ভার্ব আছে এখানে কোথাও? ভার্ব কিন্তু নেই। বুঝে থাকেন, ভার্ব কিন্তু এখানে কোথাও নেই। তাহলে আপনি কিভাবে করবেন? যে সমস্ত বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেখানে বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে নিতে হয় ইংলিশে ট্রান্সলেট করার জন্য। বি ভার্ব মানে এই যে অ্যাম, ইজ আর ওয়াজ আর এগুলো। অর্থাৎ এই সেন্টেন্সটার ইংলিশটা আমার কি হবে? যে ম্যাচটি সম্পর্কে ধারণা কি, হোয়াটস মানে হোয়াট ইজ ইয়োর কনসেপ্ট, হোয়াট ইজ ইয়োর opinion about ম্যাথস, সেটা হোয়াট ইজ, ঠিক আছে, বি ভার্বের সেন্টেন্স। বলছে হ্যাঁ, দুই দলের পারফরমেন্স দেখে আমি গভীরভাবে মুগ্ধ হয়েছিলাম, বিশেষ করে বাংলাদেশ দলের। হয়েছি না, কিন্তু হয়েছিলাম। তাহলে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। হয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার ইংলিশটা কি হবে?
দেখেন, এই হওয়া অর্থে বিকাম ভার্বের ব্যবহার করতে পারেন, গেট ভার্বের ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আবার মুগ্ধ হওয়া, এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। আমি যে জিনিসগুলো দেখাচ্ছি একদম ভেঙে দেখাচ্ছি। মুগ্ধ হওয়া এটাকেও একসঙ্গে ভার্ব হিসেবে নিতে পারেন। আবার এই মুগ্ধ কথাটাকে জাস্ট একটা নাউন হিসাবেও আপনি সেখানে ব্যবহার করতে পারেন। কেমন জানেন? দেখেন, আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড, এটা আপনি বলতে পারেন। অথবা আই গট ইমপ্রেসড, অথবা আই বিকেম ইমপ্রেসড, অথবা আই ইমপ্রেসড। আই ইমপ্রেসড মানেই কিন্তু মুগ্ধ হয়েছিলাম, বাট যখন আপনি এই ওয়াজ গট বিকেম দিবেন তখন ওই ইমপ্রেসটা কিন্তু আর ভার্ব থাকবে না, অ্যাডজেক্টিভের কাজ করবে। এই ইমপ্রেসড শব্দটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3 অ্যাডজেক্টিভ হিসাবে এখানে বসছে। যেমন বলি না, আই অ্যাম ইন্টারেস্টেড, এই ইন্টারেস্টেড শব্দটা কি ভার্ব? ভার্ব না, কিন্তু অ্যাডজেক্টিভ। এখানে ভার্ব কোনটা? জাস্ট ওই অ্যামটা। কিন্তু আপনি যদি বলেন আই এম ইন্টারেস্টেড, আমি আগ্রহী, আই ইন্টারেস্টেড, আমি আগ্রহী ছিলাম বা হয়েছিলাম, তো এখানে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড, আমি খুবই মুগ্ধ হয়েছিলাম, আই গট ইমপ্রেসড, আই বিকেম ইমপ্রেসড, অথবা আই ইমপ্রেসড। এখন অনেকে এই আই ইমপ্রেস বসাতে পারে না, ভাবে কি এই দুইটা জিনিস আলাদা, এই হয়েছিলাম এর জন্য আমার আরেকটা ওয়ার্ড আনতে হবে, মুগ্ধ এর জন্য আরেকটা ওয়ার্ড আনতে হবে, অনেকে এগুলো করে। তো ওটা করলেও ভুল না, আপনার যদি টেন্স ঠিক থাকে ভুল না। কিন্তু এটা মনে রাখবেন, সবসময় এটাই চেষ্টা করবেন, ভার্ব কিন্তু একদম একটা ওয়ার্ডে না, দুইটা তিনটা ওয়ার্ডেও হতে পারে, ফ্রেজাল ভার্ব হতে পারে, যাই থাকুক না কেন একটা ভার্বকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ আমি কাজ করেছিলাম, আমরা বলি আই ডু ওয়ার্ক। কেন আমি এটা বলবো? আই ওয়ার্ক মানেই তো, ওয়ার্ক মানেই তো কাজ করা। সো আপনি বলবেন আই ওয়ার্ক। সো আই ইমপ্রেসড, ইমপ্রেসড মানেই মুগ্ধ হওয়া। আমার কথাটা বুঝতে পারছেন? আপনারাই করেন কিন্তু অনেক সময়, এই ভার্বকে দুই ভাগে ভাগ করে ফেলেন। বাংলায় দুটো ওয়ার্ড দেখা যায় বলে দুইটা নিয়ে আসেন, বাট একটা ওয়ার্ডেই ভার্ব লেখা যায়। বুঝতে পারছেন কি বললাম? এই জিনিসটা এই জন্য দেখালাম। জিনিসগুলো আপনারা যদি এগুলোর মানে নিজেরা চর্চা করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসগুলোতে আমার সমস্যা হয়, হয় কি না? বুঝছেন তো কি বলছি? বাংলায় এরকম দুটো ভার্ব আমরা দেখে ফেলি। এটা এগুলো ইউজ করলে যে ভুল হবে এরকম না, বাট এরকম একটা ওয়ার্ড ইউজ করা বেশি বেটার, এটা বেশি স্ট্যান্ডার্ড হয়। তাহলে কি হবে? আই ইমপ্রেসড ডিপলি বাই ওয়াচিং দ্য পারফরমেন্স অফ টু টিম, স্পেশালি বাংলাদেশ টিম। হ্যাঁ, এটি দুর্দান্ত বিস্ময় ছিল যে বাংলাদেশ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়েছে। ইংলিশ কি? বাংলাদেশ হ্যাজ ডিফিটেড দ্য ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ইট ওয়াজ আ গ্রেট সারপ্রাইজ, এটি দুর্দান্ত বিস্ময় ছিল। ওয়াজ এর ব্যবহার করবেন। ইট ওয়াজ আ গ্রেট সারপ্রাইজ দ্যাট বাংলাদেশ হ্যাজ ডিফিটেড দ্য ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ঠিক, তুমি জানো যে নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বের অন্যতম পরিচিত দল। নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বের অন্যতম পরিচিত দল। ইউ নো দ্যাট। এই এই যে জায়গাটা, এটা কোন টেন্স? নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বের অন্যতম পরিচিত দল, এটা কোন টেন্স? আমরা এই ধরনের সেন্টেন্স দেখলে বুঝতে পারি না, টেন্স বুঝতে পারি না। প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু বি ভার্বের সেন্টেন্স, তাই না? মানে এখানে বাংলা বাক্যে কিন্তু কোনো মেইন ভার্ব নেই, অর্থাৎ ইজ এর ব্যবহার, ভার্বটা হচ্ছে জাস্ট ইজ। New Zealand is a most familiar team in the cricket world. New Zealand, you know that New Zealand is a most familiar team
most popular team, you can also say that, in the cricket world. এবং এটা খুবই মজার যে তারা আমাদের কাছে পরাজিত হয়েছে, তাহলে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ও আচ্ছা, আমি এটা একটু বলি। তারা আমাদের কাছে পরাজিত হয়েছে, এই যে বাক্যটা, সাবজেক্ট কিন্তু তারা। মানে আপনি যদি বলেন আমরা তাদের পরাজিত করেছি, এরকম সেন্টেন্স কিন্তু এখানে আগে দুই তিনটা দেখলাম, আমরা দুইটা দেখছি, যে এই প্রথম বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছে। হ্যাঁ, কিন্তু তারা আমাদের কাছে পরাজিত হয়েছে, এটা কি জানেন? এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ তারা মানে কি, দে হ্যাভ, এবার বিন, অর্থাৎ দে যেটা সাবজেক্ট যেটা, সেটা কিন্তু কোনো কাজ করতেছে না, সেটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। পরাজিত করেছে কারা, কাজটা কারা করছে, বাংলাদেশ, অর্থাৎ মানে আমরা। তো দে হ্যাভ বিন ডিফিটেড। কি হবে, দে হ্যাভ বিন ডিফিটেড। আমার কথাটা বোঝেন, আমাদের কাছে পরাজিত হয়েছে, তাহলে এখানে আপনি বাইয়ের ব্যবহারটা কিন্তু করতে পারেন। কিসের ব্যবহার বলছি, বাইয়ের ব্যবহারটা আপনি এই জায়গাটাতে করতে পারেন, দে হ্যাভ বিন ডিফিটেড বাই আস। অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স। মানে এটাকে মানে ওইভাবে যদি আপনি আবার ঘোরান যে উই হ্যাভ ডিফিটেড দেম, অতটা ভালো হয় না, কারণ এখানে স্পষ্টভাবে বাংলা সেন্টেন্সটা লেখা আছে। আমি যদিও বলছি যে কনভারসেশন বা কমিউনিকেশনে প্যাসিভ অ্যাভয়েড করবেন, বাট এই ধরনের ডিরেক্ট সেন্টেন্স, একদম অথেন্টিক প্যাসিভ যেটা, এটাকে তো ওই রকম ভাবে চেঞ্জ করলে ভালো দেখাবে না, ভালো শোনাবে না। দে হ্যাভ বিন ডিফিটেড বাই আস, তারা আমাদের কাছে পরাজিত হয়েছে। হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভিথি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। বলছে হ্যাঁ, তবে এটা সত্যি যে বাংলাদেশি খেলোয়াড়দের ফিল্ডিং ছিল চমৎকার। দ্য ফিল্ডিং ওয়াজ গুড অফ বাংলাদেশি প্লেয়ার্স, অফ মানে এ, অর্থাৎ বাংলাদেশি খেলোয়াড়দের। ইটস ট্রু দ্যাট দ্য ফিল্ডিং ওয়াজ গুড অফ বাংলাদেশি প্লেয়ার্স, তারা শীর্ষস্থানীয় দলের মতো মাঠে নেমেছিল। সো দে কেম টু দ্য ফিল্ড উইথ কি, স্কেল টিম। শীর্ষস্থানীয় দল বলতে এখানে স্কেল টিম এটা আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ দক্ষ দল আর এক্সপিরিয়েন্স টিম, ঠিক আছে, অভিজ্ঞ দল। হ্যাঁ, অর্থাৎ দে কেম ইনটু দ্য ফিল্ড লাইক এক্সপিরিয়েন্স টিম or স্কেলড টিম। অবশ্যই এটি নিউজিল্যান্ড দল, এটি নিউজিল্যান্ড দল উচ্চ স্কোর পেতে ব্যর্থ কি বলছে এটা, হওয়াতে আরেকটি কারণ ছিল। সো ইট ওয়াজ another reason to get highest score for নিউজিল্যান্ড টিম। নিউজিল্যান্ড দল, সেখানে ফর কিন্তু, হ্যাঁ, ফরের ব্যবহার করবেন, যে নিউজিল্যান্ড দলের জন্য এটা কঠিন ছিল। হ্যাঁ, তাহলে কি বললাম আমি, ইট ওয়াজ অ্যানাদার রিজন, এটা আরেকটি কারণ ছিল, টু গেট হাইয়েস্ট স্কোর ফর দ্য নিউজিল্যান্ড টিম। শেষ পর্যন্ত বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য সহজ টার্গেট ছিল। ইট ওয়াজ ইজি টার্গেট ছিল, সব জায়গায় ওয়াজের ব্যবহার আপনি করবেন, ইট ওয়াজ ইটের ব্যবহারও করবেন। ইট ওয়াজ এটা ছিল, হ্যাঁ, ইজি টার্গেট ফর বাংলাদেশি ব্যাটসম্যান টিল লাস্ট। কিন্তু আমাদের দল এতটাই অপ্রত্যাশিত ছিল যে তারা সেটা অর্জন করতে না পারলে তুমি অবাক না হয়ে পারতেন। বাট আওয়ার টিম was so unexpected that if if they couldn't achieve this target, you can say that if they couldn't achieve this target, তুমি কি বলছে, তুমি অবাক না হয়ে পারতেন না। বাংলা সেন্টেন্স গুলো মানে কেমন জানো, এখানে লেখা, তুমি
অবাক, তাহলে ইংলিশটা কি বলতে পারেন? ইউ উডেন্ট বি স্ট্রেঞ্জ অর ওন্ডার অর অ্যাস্টনিশড, এই ওয়ার্ডটাকে আপনি ইউজ করতে পারেন। অ্যাস্টনাইশড, ASTONISHED, এটাকেও আপনি ভার্ব হিসেবে ইউজ করতে পারেন। অর্থাৎ ইটস অ্যাডজেক্টিভ। ওকে, তুমি অবাক হতে না। উডের ব্যবহার হবে কিন্তু, ইউ উডেন্ট অ্যাস্টনাইশড, ইউ উডেন্ট ওন্ডার, বলছে অবশ্যই উডেন্ট বি হবে, সরি, মানে এই ওয়ার্ড গুলো অ্যাস্ট্রোনাইজড বলেন, অন্ডার বলেন, স্ট্রেঞ্জড বলেন, সারপ্রাইজড বলেন, যেটাই বলেন না কেন, এগুলো অ্যাডজেক্টিভ। আমার ভার্বটা হচ্ছে মূলত বি, তুমি হতে না, ইউ উডেন্ট বি। ঠিক আছে, এবার বলছে অবশ্যই, তবে বলারদের পাশাপাশি আমাদের ব্যাটসম্যানরাও পারফর্ম করেছে। বাট দেখেন, এই যে বলারদের পাশাপাশি এগুলো বাংলা বাক্যের শুরুতে আছে, বাট আপনি যখন ইংলিশে করবেন এগুলো শুরুতে দিবেন না। আপনি সবসময় ইংলিশে যখন একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করবেন, সাবজেক্ট আর ভার্বকে আগে খোঁজার চেষ্টা করবেন। অর্থাৎ এখানে তবে বলারদের পাশাপাশি দেখবেন, আপনি যখন এগুলো ট্রান্সলেট করতে যাবেন আগে এগুলো নিয়ে ভাবা শুরু করে দিবেন। বাট না, আমি যখন বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করব, এগুলো নিয়ে আমি আগে ভাববো না। আগে আপনি যে কোনো বাংলা সেন্টেন্সই হোক না কেন, খুঁজবেন যে সাবজেক্ট কোনটা হতে পারে, ভার্ব কোনটা হতে পারে, সাবজেক্ট কোনটা হতে পারে, ভার্ব কোনটা হতে পারে। বলছে অবশ্যই, তবে বলারদের পাশাপাশি আমাদের ব্যাটসম্যানরাও পারফর্ম করেছে। তাহলে আওয়ার ব্যাটসম্যান হ্যাভ পারফর্মড, অর্থাৎ সাবজেক্টে প্লুরাল, থার্ড পারসন, বাট থার্ড পারসন প্লুরাল, আওয়ার ব্যাটসম্যান হ্যাভ পারফর্মড বিসাইডস বলার, বলারদের পাশাপাশি। ইংরেজিটা কি? বিসাইডস বলার। তুমি ঠিক বলেছো, রাইট। আমি মনে করি পরের মাসে বাংলাদেশ আরো উজ্জ্বল হবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে। অবশ্যই আমাদের আশা যৌক্তিক অযৌক্তিক নয়। ধন্যবাদ, পরবর্তী মেসেজের জন্য অপেক্ষা করতে দাও, তোমাকে স্বাগতম, আবার দেখা হবে। তো এগুলোই সেন্টেন্স। এখন এই যে বাক্যগুলোর কথা আমি আপনাদেরকে বলছি, কথাটা বোঝেন। আমার এই কনভারসেশনে আমার ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে, আমি এগুলো আপনাদেরকে দিয়েছি এর আগেও, আমি আবারও পাঠিয়ে দিব। দিলে এগুলো নিজেরা করার চেষ্টা করবেন। আপনি আপনাকে একটা বিষয় দেখাই, এই যেভাবে ভেঙে ভেঙে বাংলাগুলো আমি বললাম বা টেন্স গুলোকে ধরাই দিলাম, এইটা আগে ধরতে হবে। এটা থেকে আপনি মানে অ্যাটলিস্ট 10টা কনভারসেশন সলভ করবেন, দেখবেন কত বেশি বেনিফিট আসে, কতটা বেশি আসে, যারা টেন্স পারেন না, ভালোভাবে বোঝেন না। এবং এর সঙ্গে এই ভোকাবুলারি গুলো দেখবেন। আরেকটা কথা আমি বলে রাখি, দেখেন আমি যখন একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করব, করার সময় আমি কিন্তু সব সময় ফোকাস করব যে ইংরেজি ওয়ার্ড গুলো বলছি সেই ওয়ার্ড গুলোর পার্ট অফ স্পিচকে আইডেন্টিফাই করা। এই ওয়ার্ডটা এই পার্ট অফ স্পিচ, এটা আমার ব্রেনে কিন্তু অটোমেটিক এসে যায়, এটা আপনাদের করতে হবে। এই যে এনজয়, উপভোগ করা, বিটুইন, মধ্যে, সার্টেনলি, এই এনজয় শব্দটা কি জানেন? এটা কিন্তু একটা ভার্ব। এই বিটুইন শব্দটা কি জানেন? এটা কিন্তু একটা প্রেপোজিশন। এই সার্টেনলি শব্দটা কি জানেন? এটা কিন্তু আমার একটা অ্যাডভার্ব। এই ডেফিটেড শব্দটা কি জানেন? এটা কিন্তু আমার একটা ভার্ব। এই ম্যাচ শব্দটা কি জানেন? এটা আমার একটা নাউন। স্টেডিয়াম শব্দটা কি? আমার একটা নাউন। ইমপ্রেশন শব্দটা কি? এটা একটা নাউন। যদি বলি ইমপ্রেস, ভার্ব। ইমপ্রেসড, ভার্বও হয়, আবার অ্যাডজেক্টিভও হয়। ডিপলি, এটা কি? অ্যাডভার্ব। ইমপ্রেসড, এই যে প্রভাবিত বা মুগ্ধ, এটা ভার্ব হিসেবে ইউজ করা যায় বা অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ করা যায়। ওই যেটা বলছিলাম যে আই বিকেম ইমপ্রেসড, তখন ওটা অ্যাডজেক্টিভ। বাট যদি বলেন আই ইমপ্রেসড, তখন ওটা ভার্ব। পারফরমেন্স, এটা নাউন। যদি বলি পারফর্ম, তাহলে সেটা ভার্ব হয়। ওয়ার্ড চেঞ্জ করে পার্ট অফ স্পিচ ধরতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন। যে কথাগুলো বলছি বুঝতে পারছেন? পার্ট অফ স্পিচ না বুঝলে কখনো ভালো সেন্টেন্স গঠন করা যায় না। এই যে পারফরমেন্স, এটা কোন পার্ট অফ স্পিচ? সাফিক্স প্রিফিক্স পড়ছেন কোনোদিন? আমি দেখাবো। এই পারফরমেন্সটা কি? নাউন কিন্তু, কিন্তু আমি যদি বলি পারফর্ম, তাহলে কি হবে? ভার্ব। পার্টিকুলারলি, বিশেষ করে, অ্যাডভার্ব। আচ্ছা, গ্রেট সারপ্রাইজ, অ্যাডজেক্টিভ। বেট, পরাজিত করা, ভার্ব। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কম্পাউন্ড নাউন। এক্স্যাক্টলি, অ্যাডজেক্টিভ। ওয়েল নোন, অ্যাডজেক্টিভ। ইন্টারেস্টিং, ইটস ভেরি ইন্টারেস্টিং থিংস,
So you can say it as adjective. Excellent. Failed. Adjective এটা. Failed. Verb. End. Noun. Just noun. Sorry. Verb. End. Verb. Target. Noun. As well as you can use it as verb. Unpredictable. Adjective. Unpredictable. Adjective. Save. Origin. Verb. Definitely. Adverb. Perform. Adjective. As well as you can use it as a verb. Shine. Adjective. Fame. Adjective. Hope. Verb. Unreasonable. Adjective. Unreasonable things. Indeed. প্রকৃতপক্ষে। এখন এই যে ওয়ার্ড গুলো আপনারা দেখছেন, এই ওয়ার্ড গুলো, আর আমি যদি আপনাদের, আমি যেমন এই লাস্টের কয়েকটা সেন্টেন্স আমি পড়িনি, আপনারা একটা করে দেখেন, দেখেন করতে গেলে আপনি পারবেন না। আমি কিন্তু সবগুলো সেন্টেন্স বলতেছি, আমি বললে তো আমার বলা হয়ে যাবে, কিন্তু আপনি নিজে একটু ভেবে দেখেন তো। দেখেন বাংলা থেকে ইংলিশ করাটা অতটা সহজ হয় না, একটু হার্ড, একটু কঠিন। যেমন আমি মনে করি পরের ম্যাচে বাংলাদেশ আরো উজ্জ্বল হবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে। কি হতে পারে? আপনি এরকম ঝামেলা ফেস করবেন, এই উজ্জ্বল এর ইংলিশ কি, এই যে সুনাম এর ইংলিশ কি, এই যে বয়ে আনা এটাকে আমি কিভাবে বলতে পারি? আপনার মনে মনে ভেবে দেখেন, ট্রান্সলেট করার চেষ্টা করে দেখেন, আপনার এই প্রশ্নগুলো আসছে, এই সমস্যাগুলো আপনি সম্মুখীন হচ্ছেন। আমাদের আশা অযৌক্তিক নয়, অযৌক্তিক। তাহলে এটার ইংলিশ কি? অযৌক্তিক। কি হতে পারে? কি হতে পারে? প্রশ্ন আসে না? পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করতে দাও, তো কথাটাকে কিভাবে বলতে পারি? করতে দাও। কোন ধরনের টেন্স? প্রশ্ন আসে না? সমস্যা তৈরি হয় না এই জায়গাগুলো দেখে? বলেন তো। এর আগে যতগুলো আমি দেখাইছি, জি স্যার, সঠিক স্যার। মানে এর আগে যতগুলো আমি দেখাইছি, আমার কথার সাথে সাথে কিন্তু আপনি বুঝে গেছেন। আমার কথাটা এগুলো কি বইয়ের মধ্যে আছে? আছে। আমার কথাটা বোঝেন। এই আমি এই পর্যন্ত কোন পর্যন্ত দেখাইছিলাম যে বলারদের পাশাপাশি আমাদের ব্যাটসম্যানরাও পারফর্ম করেছে। আমি যদি এগুলোও না বলতাম, সেম প্রবলেমটা ক্রিয়েট হতো। মানে এই যে পর্যন্ত আমি বলছি, এ পর্যন্ত কিন্তু আপনি বুঝে গেছেন আমার কথার সাথে সাথে। আমি বাংলা বলছি, ইংরেজিটা বলে দিছি, টেন্সটার কথা বলে দিছি, আপনি বুঝতে পারছেন। কিন্তু এগুলো আমি এখনো বলিনি। কিন্তু আপনি এবার নিজের, মানে নিজের ব্রেন দিয়ে জিনিসটাকে ভাবার চেষ্টা করেন। দেখেন আপনার কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে কথাগুলো। এই যে বয়ে আনবে কথাটাকে আমি মানে ইংলিশে ঠিক কিভাবে নিতে পারি? সুনাম কথাটাকে ইংলিশে কিভাবে কি করব? উজ্জ্বল, উজ্জ্বল ইংরেজি ব্রাইট লিখবো? কি লিখতে পারি? অযৌক্তিক। কি ধরনের ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড এখানে ব্যবহার করা যেতে পারে? অযৌক্তিক কি হতে পারে? পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করতে দাও। করতে দাও মানে কি? এটা কোন ধরনের সেন্টেন্স? এটা তো এরকম না যে আমি গিয়েছি, খেয়েছি, সে এসেছে, পড়েছে, লিখেছে, পড়েছিল, গিয়েছিল। বলছে করতে দাও। তাহলে এখানে কি হতে পারে? এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের আসে ইনস্ট্যান্টলি। যদি আপনি আবার এই জিনিসগুলোকে, মানে এদের ইংলিশ সেন্টেন্সটা দেখেন, তখন আপনি মনে করবেন আহারে এ তো কত সহজ, এ তো আমি পারতাম। দেখেন আপনি যদি ইংলিশ সেন্টেন্স গুলো দেখেন, কোনটা ছিল এটা। যেমন দেখেন কোথায় ছিলাম, আহ ওকে এইখানে, যে ইউ আর রাইট, আই থিঙ্ক বাংলাদেশ উইল শাইন মোর ইন নেক্সট ম্যাচেস অ্যান্ড উইল ব্রিং গুড নেম অ্যান্ড ফেম ফর দ্য কান্ট্রি। অর্থাৎ বয়ে আনবে, ইংরেজিটা হচ্ছে উইল ব্রিং। ব্রিং মানে কি? নিয়ে আসা। তো উইল ব্রিং, বয়ে আনবে। তো শুধু ব্রিং না দিয়ে এখানে আপনি বলতে পারেন উইল ক্যারি, বাংলাদেশ উইল গেট, এটাও বলতে পারেন, বাংলাদেশ উইল হ্যাভ, এটাও বলতে পারেন। দেখেন গেট ভার্বটা এমন একটা পাওয়ারফুল ভার্ব, একটা ভার্ব 700 থেকে 800 ধরনের মিনিং ক্রিয়েট করতে পারে। এই ব্রিং এর জায়গায়ও গেট ব্যবহার করা যায়। গুড নেম অ্যান্ড ফেম, অর্থাৎ সুনাম ফর দ্য কান্ট্রি, দেশের জন্য। বলছে সার্টেনলি আওয়ার হোপ ইজ নট আনরিজনেবল। তাহলে ওই অযৌক্তিক ইংরেজিটা কি? আমাদের আশাটা অযৌক্তিক নয়, আনরিজনেবল। এখন দেখে ইংলিশটা দেখে কি কঠিন মনে হচ্ছে? মনে হচ্ছে না সেন্টেন্স গুলো খুব সহজ? বলছে ইয়েস ইনডিড, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড লেট আস ওয়েট ফর দ্য নেক্সট ম্যাচ। অর্থাৎ লেট আস মানে কি? চলো আমরা অপেক্ষা করি।
পরবর্তী ম্যাচের জন্য। ওই যে লেখা না যে অপেক্ষা করতে দাও, তার মানে এই ইংলিশ গুলো দেখে কিন্তু আপনি ভাবছেন আমি কিন্তু এই যে কথাগুলো যে লেকচার গুলো এখন দিচ্ছি আপনাদের কথাই বলছি, আপনাদের অবস্থাটাই তুলে ধরছি, আপনাদেরই বোঝানোর চেষ্টা করছি যে আপনার যে সমস্যাগুলো হয় সেটাই আমি বলছি। কিন্তু বলছে লেট আস ওয়েট ফর দ্য নেক্সট ম্যাচ, পরবর্তী ম্যাচটার জন্য আমরা আমাদেরকে অপেক্ষা, চলো আমরা অপেক্ষা করি, লেট আস ওয়েট মানে কি চলো আমরা অপেক্ষা করি, বাট বাংলাতে কি ছিল অপেক্ষা করতে দাও। অর্থাৎ যেটা প্রথমেই বলেছিলাম যেটাই বাংলা আছে একদম সেটাই যে ইংলিশে লিখতে হবে বিষয়টা এরকম না, সেন্সটা বুঝে টাইমটা বুঝে নিজের মতো করে তৈরি তৈরি করতে হবে। অর্থাৎ একটা বাংলা দেখে এই শাইনের জায়গায় যদি ব্রাইট দেন, উইল ব্রিং গুড নেম অ্যান্ড ফেম, এটা না দিয়ে আপনি যদি দেন উইল গেট, উইল হ্যাভ জাস্ট গুড ফেম, অথবা you can also say that great popularity, name and fame না দিয়ে যদি বলেন খুব জনপ্রিয়তা বয়ে আনবে, গ্রেট পপুলারিটি, সেটা যদি আপনি নাও বলেন ফ্যামিলিয়ারিটি, এই ধরনের কিছু ওয়ার্ড আপনি ইউজ করেও কিন্তু এই সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে পারেন। অর্থাৎ যেটা আপনাকে আমি বলছি সেটা হচ্ছে প্রাফেস করার কথা। অর্থাৎ মেইন বিষয়টা হচ্ছে কনফিউশনে থাকলে হবে না, কনফিডেন্টের সঙ্গে ট্রান্সলেট করতে হবে। আপনি যদি টেন্সটা ধরতে পারেন, টেন্সটা ভালোভাবে শিখতে পারেন, নিতে পারেন, বুঝতে পারেন, তাহলে মনে রাখবেন আপনি যেটা করবেন সেটাই রাইট। ভোকাবুলারি যেটা আপনি পারতেছেন না, একদম অ্যাকচুয়াল যেটা আছে ওইটা না পারেন, ওর আশেপাশে যে ধরনের ভোকাবুলারি আপনার মনে পড়ে সেটা বসায় আপনি করেন, বাট তারপরেও করতে হবে এবং নিজের উপর কনফিডেন্ট রাখতে হবে যে এরকম বাংলা সেন্টেন্স দেওয়া আছে, আমি টেন্সটা ধরতে পেরেছি, আমি এইভাবে লিখি। মনে রাখবেন আপনি যেটা লিখবেন সেটাই রাইট, এরকম একটা কনফিডেন্টের সাথে আপনাকে এগুলো সলভ করতে হবে। এই ওয়ার্ডের মিনিং জানতেছি না, পারতেছি না, হচ্ছে না বলে রেখে দিলেন, ধুর হচ্ছে না, জানি না কি হবে, পারতেছি না বলে বসে থাকলেন, আরেক জায়গায় চলে গেলেন, মন বসাতে পারলেন না এখানে, এইভাবে কখনো ডেভেলপ করা যায় না। আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টের এটা হয়, দে ক্যান নট কিপ দেয়ার পেশেন্স। ইউ অলসো ক্যান নট কিপ দেয়ার পেশেন্স, আপনারা ধৈর্য ধরে রাখতে পারেন না। ইফ ইউ do not give your mass effort here, you don't practice every single day from your own way, we will not be able to speak in English within short time. We will not be able to get the whole concept about this language. I didn't learn it in one day. I studied a lot for this language for 4 years or 5 years. I have completed my graduation in English language and literature. After that, you also know that I have completed my TOEFL, IELTS, but for getting that kinds of certificate, for getting that kinds of achievement, I had to work hard. I didn't get it in a one day or one night. So you have to practice a lot. I'm your mentor. I can teach you. I can share with you a correct strategy, a correct way. I can give you a correct guideline. But the whole things depend on you. If you practice it from your own mind, whatever you are doing in every single day, try to think it in English. What kinds of conversation you are making with other person, just talk with yourself. You have to think it, you have to create an idea, you have to generate some idea from your own brain for developing this language. So I will send you another conversation and try to translate it. Then in next class, I'll show you another things or another structure of tense related conversation so that you will get a clear concept about tense or for making negative and interrogative sentences, as well as you will have a great way of conversation by solving or by completing that kinds of session.
You also will be able to communicate with others person if you practice it in this way. If you join this class by maintaining regularity. So have you understood what I have said? Yes, sir. Yes. আমরা আমাদের স্যার আজকে লাইভ